দর্শক, আমি জান্নাতুল নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইসমাইল মির্জাপুর এবং আজকে আমার মুখোমুখি রয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। জনাব জুনায়েদ সাকি, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সাকি ভাই, আপনি দীর্ঘ সময় এস্টাবলিশমেন্টের এগেনস্টে আন্দোলন করেছেন এবং আওয়ামী লীগের পুরাটা সময় আপনাকে রাজপথে দেখা গেছে। সেই সময় দুটো নির্বাচনও করেছিলেন, একটি মেয়র ইলেকশন আর একটি জাতীয় নির্বাচন। তো প্রথমবার সংসদ হলেন বিএনপির সাথে জোটসঙ্গী হিসেবে, প্রতিমন্ত্রী হলেন, ক্যাবিনেটের অংশ হলেন। অর্থাৎ যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আপনি একটা সময় দীর্ঘদিন সংগ্রাম করেছেন, সেই এস্টাবলিশমেন্টের একটা অংশ হলেন। তো এখন এস্টাবলিশমেন্টের অংশ হয়ে যাওয়ার ফলে আপনাকে আর মাঠে ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্লোগান দিতে দেখা যাচ্ছে না বা দেখা যাবে না হয়তো। এবং আগে যেমন মাঠে নামলে পুলিশ ধাওয়া দিত, দৌড়াদৌড়ি করতে হতো, ধরে নিয়ে যেত, সেই সবের ঝামেলা নেই। তো এই বিষয়টিকে কি উপভোগ করছেন, নাকি সরকারের অংশ হয়ে যাওয়ার ফলে অনেক কিছু হয়তো চাইলেও বলতে পারছেন না, এমন একটি বিষয় নিয়ে আপনার মন খারাপ কাজ করে, কিংবা মাঝে মধ্যে হয়তো বিব্রত হতে হয়? ধন্যবাদ আপনাকে। যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। না, এটা তো একটা নতুন অভিজ্ঞতা। ইনফ্যাক্ট আমি তো আসলে 1990 সালের আন্দোলনের মধ্য দিয়ে একেবারে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাকে বলে সক্রিয় কর্মী হয়েছি, যদিও তার আগে থেকেই নানা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম। তো বলতে পারেন প্রায় সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী ছাত্র অবস্থাতেই আমরা হয়েছি। এবং সেই দিক থেকে বিবেচনা করলে দীর্ঘ দিন ধরে আসলে মূলত রাজপথে লড়াই করা, সংগঠন গড়া, সেটাই প্রধান কাজ ছিল। এবং সরকারের যেসব নীতি, তাদের কর্মকাণ্ড, সেটার প্রেক্ষাপটে মানে জনগণের দাবি দেওয়াটা কি, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু রাজনৈতিক কর্মী বলেন, রাজনৈতিকভাবে যারা কাজ করেন, তাদের তো একটা লক্ষ্য থাকে যে যে বিষয় নিয়ে তারা কাজ করছেন, যে লক্ষ্য আদর্শ নিয়ে কাজ করছেন, সেটা সরকারে গিয়ে বাস্তবায়ন করা। একটা আমাদের জায়গা ছিল যে একটা সমাজ ব্যবস্থার আমূল বদল ঘটানো, সেটা আমাদের একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটা তো আসলে অর্জন করার যে লড়াই, তার ধারাবাহিকতাতে নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে, নির্দিষ্ট প্রেক্ষাপটে আপনাকে সেই লড়াইটাকে মূর্ত করতে হয়। তো সেই কাজটা আমরা করার চেষ্টা করেছি, যে আমাদের লড়াইটাকে আরও গ্রাউন্ডেড করতে হবে এবং জনগণের জীবনে আশু কি পরিবর্তন আনা যায় সেটার যেমন চেষ্টা করতে হবে, দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রেক্ষাপটে কিংবা ওইটার সাথে যোগসূত্র রক্ষা করেই। তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন, এমনকি ক্ষমতার অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি অংশগ্রহণের সুযোগ আসে, তাহলে সেইটাকে কিভাবে আমরা কাজে লাগাবো। তো আমাদের জায়গাটা ছিল যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হওয়া, কারণ গণতান্ত্রিক চর্চা, প্রতিষ্ঠান, প্রক্রিয়া গড়ে তোলাটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক লক্ষ্য আমাদের। পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের লড়াইয়ের মধ্যে এই অন্ততপক্ষে যতটুকু লড়াইকে, যতটুকু পরিবর্তনটা এখনই সম্ভব হচ্ছে, তার জন্য চাপ সৃষ্টি করা, ধাক্কা দেওয়া, সেটা একটা বড় কাজের জায়গা আমরা মনে করেছি। কেননা সবটা একসাথে হয়তো নাও পাওয়া যেতে পারে। সুতরাং শক্তি ভারসাম্যের জায়গা থেকে পরিবর্তনের সূচনা ঘটানো, উদ্বোধন ঘটানোটা খুব দরকারি। সেই দিক থেকে এই যে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন চলেছে এবং তারা যখন এই পুরোটার রাষ্ট্র ব্যবস্থাটাকে পকেটে ভরে ফেললো এবং এর চূড়ান্ত রূপটা বাংলাদেশের মানুষ দেখলো, যে কিভাবে দেশকে, জনগোষ্ঠীকে বিভক্ত করে ফেলে দিয়ে রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে ব্যাপক গুম, খুন, অত্যাচার তৈরি করে তারা একটা শাসনকে টিকিয়ে রাখছে, তখন এটা সকলের জন্য একটা মরিয়া লড়াইয়ে পরিণত হলো এবং ওই জায়গাটা তৈরি হলো যে হ্যাঁ, এটা বদল ঘটাতে হবে এবং ওইটাই কেন্দ্রীয় জায়গা। সেই ধারাবাহিকতাতে কিন্তু 31 দফা এসছে, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত এবং রূপান্তরের জায়গা, যেখানে আমরা অংশ নিয়েছি। তো এইটাকে আমরা ভেবেছি একটা জাতীয় পুনর্গঠনের পর্ব হিসেবে। আমরা মনে করেছি যে আমাদের দিক থেকে আমাদের যে দীর্ঘমেয়াদী আমূল পরিবর্তনের লড়াই, তার একটা অংশ হিসেবেই এই যে পুনর্গঠনের কাল, এখানে আমাদের যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে আমাদেরকে সেটা রাখতে হবে। সেই ধারাবাহিকতাতে আমরা
এখানে এসেছি। আমি যে বিষয়টা বুঝতে যাচ্ছিলাম আসলে সাকিব ভাই, মানে আপনি তো আপনার প্রশ্নটা আসছিলাম, প্রেক্ষাপটটা তৈরি করলাম। জি আপনার প্রশ্নটা ছিল যে এখন সরকারে ঢুকে সরকারের থেকে আসলে আমার ভূমিকার জায়গাটা কি হচ্ছে। যেটা বললাম যে একটা নতুন অভিজ্ঞতা, যেহেতু রাজপথে থেকে রাজনৈতিক জায়গা আর সরকারের থেকে এই ভিতরের পুনর্গঠনের কাজের অংশ নেওয়া, দুইটার তো কিছুটা পার্থক্যের জায়গা আছে। এখন এটা একটা ইয়ের জায়গা যে সরকারে যুক্ত হলে সরকার তো একটা মানে সরকার তো বিভক্ত হতে পারে না, যে সরকারের এক একজন এক এক কথা বলছে। ফলে যখন মন্ত্রিসভায় কেউ থাকে অথবা তখন ওইখানে একটা সাধারণ শৃঙ্খলা হচ্ছে যে আপনি সরকারের বক্তব্যটাকেই বলবেন, রিপ্রেজেন্ট করবেন। আপনার যদি কোনো বক্তব্য থাকে সেটা সরকারের কাঠামোর মধ্যে বলবেন। পরিষ্কার। ফলে এখানে একটা জায়গাটা হচ্ছে যে হয়তো যেসব বিষয়ে আমাদের মতামত আছে, কথাবার্তা আছে, হয়তো একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের বক্তব্য দিচ্ছি, সেটা আলাপ আলোচনার মধ্যে মন্ত্রিসভার ভেতরে হবে অথবা সরকারের কাঠামোর মধ্যে হবে, কিন্তু এটা ঠিক একইভাবে বাইরে বলার মতো বাস্তবতাটা আসলে থাকে না, যেভাবে অন্য রাজনৈতিক, মানে আপনি যদি সরকারে না থাকেন তখন আপনি যে কথাটা বলতে পারেন। এটা আমার জন্য ব্যক্তিগতভাবে প্রযোজ্য তা না, এটা কিন্তু সাধারণ একটা শৃঙ্খলার বিষয়। ফলে পার্থক্য একটা আছে নিশ্চয়ই। পরিষ্কার। আমি যে ব্যাপারটা বুঝতে যাচ্ছিলাম যে একটা সময় হাসানুল হকিনুর, রাশেদ খান মেনন তারা বাম রাজনীতি থেকে করে এসে আওয়ামী লীগে গিয়েছেন, তার আগ পর্যন্ত আমি সরকারের অনেক সমালোচনা করতে দেখেছি, কিন্তু একটা সময় তারা আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র বলেন বা ধনিকতন্ত্র যেটা বলেন তার সাথে এতই ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন যে আর কখনোই সেখান থেকে বের হতে পারেননি, বরং অনেক বেশি আওয়ামী লীগের চেয়েও অংশ হয়ে গিয়েছেন। ভবিষ্যতে আপনাকে কি ওরকম জায়গায় আমরা দেখব? দেখুন, এই বিষয়টা প্রায় আলোচিত হয় এবং মানুষ তো ইতিহাস কিংবা অভিজ্ঞতা থেকে কথা বলে, কিন্তু মানুষের একটা মুশকিল হয় যে অভিজ্ঞতা বাদ কিন্তু এক জিনিস না। মানে আপনি একটা অভিজ্ঞতার মধ্যে আটকে গেলেন, সেটাই একমাত্র পৃথিবী, আপনি চারপাশটা যতটুকু দেখতে পেলেন ওইটুকু দেখাটাই পৃথিবী, এটা ভাবার কিন্তু একটা সমস্যা আছে। আমরা যে কুয়োর ব্যাঙের কথা বলি না, যে কুয়োটাকে পৃথিবী মনে করে, তো সেইটা অনেক সময় ঘটে যায়। এই যে ধরুন পার্থক্যটা তখন পরিষ্কার হয় না। আওয়ামী লীগের যে জোট অথবা মহাজোট তারা যেটা করেছিল, 14 দলীয় জোট এবং মহাজোট, তারা 2008-এর যে 29শে ডিসেম্বর নির্বাচন, সেখানে তারা সরকার গঠন করলো, সংখ্যাগরিষ্ঠতা করলো। সেই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, 1-11-র এই 2 বছরের সরকার এবং তাদের ভূমিকা, তারা নির্বাচনে কীভাবে প্রভাব বিস্তার করেছে, এগুলো আছে। কিন্তু তখনও একটা ধরে নেওয়া যায় যে তাও একটা নির্বাচনী কাঠামোর মধ্যে দিয়ে তারা এসছেন। কিন্তু সেই সরকারটা যখন 14 সালে ওরকম একটা ভুয়া নির্বাচন করলো, যে নির্বাচনে 153 জনই নির্বাচনের 7 দিন আগেই সরকার গঠন, নির্বাচন হয়নি, মানে একেবারে নির্বাচন হয়নি, তাই না, মধ্যরাত আমিডামি। এখন এইরকম একটা জনগণের সরাসরি ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা তুমুল অগণতান্ত্রিক প্রক্রিয়া এবং শেষ পর্যন্ত যেটা ফ্যাসিবাদী একটা শাসনে পরিণত হলো, সেটার সাথে সংযোগ এবং তাকে শক্তিশালী করা অথবা তার পক্ষে সাফাই গাওয়া, তার সমস্ত কর্মকাণ্ডে অংশ নেওয়া, এইটা একদিক। আর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে একটা জাতীয় পুনর্গঠনের কালে একটা প্রত্যক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা কোয়ালিশন অথবা একটা যাকে বলে যুগপৎ ধারার যে জোট, যেটা বিএনপির নেতৃত্বেই হয়েছে, এটা তো এক জিনিস না, তাই না? তার মানে ভবিষ্যতে আপনি ভোকাল থাকবেন যদি এমন কিছু হয়। ফ্যাসিবাদী শাসন, একটা জনগণের অধিকার কেড়ে নেওয়া, ভোটের অধিকার কেড়ে নেওয়াকে জাস্টিফাই করা কিছু দল অথবা নেতৃত্ব, অন্যদিকে একটা জাতীয় পুনর্গঠন যা ফ্যাসিবাদ বিরোধী এত আত্মত্যাগ, এত লড়াই সংগ্রাম, আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, রিয়া গোপ, আমাদের জুলফিকার শাকিল সহ হাজারো তরুণের, হাজারো শ্রমিক, শ্রমজীবী তরুণ, নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, বাঙালি, চাকমা, মারমা, সকল শ্রেণীর, সকল পর্যায়ের মানুষ, শিশু, বৃদ্ধ, সকলেই জীবন দিয়েছেন। এইরকম একটা জাতীয় উত্থানের পরে যখন একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা সুনির্দিষ্ট দফা 31 দফার ভিত্তিতে এবং তার আলোকে ম্যানিফেস্টো তৈরি হয়েছে, সেইটা দিয়ে জাতীয় বিজয়ী হয়ে একটা পুনর্গঠনকালের সরকারে আছে। দুটো এক জিনিস হতে পারে কি? এখন এই সরকার, কথার কথা আমি বলছি, এই সরকার অবশ্যই তাদের অঙ্গীকার হচ্ছে দেশে রাজনৈতিক সংস্কার করা, দেশের নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। কথার কথা, এই সরকার যদি মানে পূর্ববর্তী সরকারের মতো আচরণ করে, তারপরে
আমরা সেটার অংশ হই, তখন এটা প্রশ্ন তোলা যেত। আচ্ছা, কিন্তু দুইটা এক জিনিস তো নয়, বরং এখানে একটা মানে জায়গা আছে যে স্পষ্টতই বাংলাদেশের রাজনৈতিক এই সংস্কারের মধ্য দিয়ে পুনর্গঠন এটা একটা জরুরি জাতীয় কর্তব্য। সেই কর্তব্যে অংশ না নেওয়াটা সেটা কি মানে রাজনীতি? এবং দেখুন আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা সেইভাবে সমালোচনা করছি, আর একটা এই লড়াইয়ের ভেতর থেকে এত আত্মত্যাগের পরে একটা নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার 5 মাস মাত্র অতিক্রম করছে, তাদের বিরুদ্ধেও কথাবার্তাটা যেন আমরা ওই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যেভাবে সমালোচনা হচ্ছে একই কায়দায় করাটাই মনে হচ্ছে বিরোধী দলের রাজনীতি। এইটার মধ্যে কিন্তু কোনো বাহাদুরিও নাই, কৃতিত্ব নাই। একদম আমি আবার এই কথাটা খুব জোরের সাথে বলতে হবে যে তার মানে আপনি আসলে আপনি পার্থক্য করতে পারেন না। যদি আপনি মানে পার্থক্য করতে না পারেন, কেবল বিরোধিতার জন্য ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, সেই কারণে হচ্ছে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখতে ভয় পাবে। আপনি ইস্যুভিত্তিক সমালোচনা করবেন, আপনার নিশ্চয়ই পদক্ষেপে সরকারকে ইস্যুভিত্তিক প্রসঙ্গে কিন্তু এই সরকারকে যদি আপনি ওই পূর্ববর্তী সরকারের কাঠামো না, এটা করার ভঙ্গিটা আসে। ফলে যখন এটা বলা হয় যে আমার একই ভবিষ্যতে আপনাদের হবে কিনা, এর পেছনে একটা দৃষ্টিভঙ্গি কাজ করে না, বিবেচনা কাজ করে না, মানে ধরে নেওয়া বিষয়ে কাজ করে না। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি আসলে এই পার্থক্যটা করছেন না। এই পার্থক্যটা না করা অনেকটা হচ্ছে যে আপনি নিজের অভিজ্ঞতার মধ্যে আটকে গেলেন। এইটা দিয়েই মানে ইতিহাস দেখা যায় না। আপনি বিএনপির 31 দফার কথা বলছিলেন, তা আমি 2 দিন আগেই আমি আপনাকে বলতে শুনলাম আপনি ঢাকা ভার্সিটিতে যে অনুষ্ঠানটিতে গিয়েছিলেন, সেখানে আপনি বলছেন যে শুধু নির্বাচন নয়, সংবিধান ও রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর গণতান্ত্রিক সংস্কারও জরুরি। তো এটি যখন বলছেন, ঠিক সেই সময় বাস্তবতাটা হলো যে বিএনপির সংসদ সদস্যরা ইনক্লুডিং ইউ, আমি বিএনপি মানে আপনারা যারা জোট সঙ্গী আছেন তারা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এবং 31 দফায় যেই দফাগুলো ছিল সেখানে আমি পরিষ্কারভাবে দেখছি 13 দফায় আছে গুম, বিচার বহির্ভূত খুন হত্যাকাণ্ডের অবসান ঘটবে। মানবাধিকার কমিশন নিয়ে প্রতিশ্রুতিনামা ছিল, যেখানে ক্রসফায়ার সহ অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্তদের সুবিচার নিশ্চিত হবে। পৃথক সচিবালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টকে শক্তিশালী করা হবে। বিচারক নিয়োগের কথা ছিল এবং অন্যান্য মানবাধিকার কমিশন সহ দুদক, এগুলোর ক্ষেত্রে আলাদা বিধান ছিল যেগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করেছিল, যেগুলো বিএনপি বাতিল করে দিয়েছে। এবং একই সাথে বিএনপি বলছে যে আমরা জুলাই সনদের স্বাক্ষরিত সনদের প্রতিটি জিনিস অক্ষরে অক্ষরে পালন করব। বিষয়টি কি দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? একদিকে বলছেন আপনারা করবেন, আবার আরেকদিকে আপনাদের 31 দফা যেগুলো আছে সেগুলোই বাস্তবায়নের দিকে যেতে যাচ্ছেন না বা যাচ্ছেন না। এখানে যেটা মুশকিল হয় যে আমরা খুব মানে ওই যে বললাম যে ধরেন পুরো বিষয়টার দিকে যে আপনার প্রত্যেকটি পর্বকে খেয়াল রাখা এবং সেভাবেই বিচার বিশ্লেষণটা করা, সেটা অনেক সময় করে ওঠা হয় না, যার ফলে আপনি মনে করতে পারেন যেটা দ্বিচারিতা। কিন্তু আপনি যদি খেয়াল করেন পুরো প্রক্রিয়াটা যেভাবে হয়েছে, 5ই আগস্টের পরেই আমরা আমাদের দিকে, আমি এটা স্পষ্ট করে একদম অত্যন্ত খোলামেলাভাবে দাবি করব, মানে এটা আত্মম্ভরিতার কিছু নেই। আমরা বলেছি প্রথম যেদিন দেখা হয়েছে 13ই আগস্ট, তৎকালীন মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে ডেকেছিলেন এবং আমাদের গণতন্ত্র মঞ্চের সাথে বসেছিলেন। আমরা আমাদের দলের দিক থেকে, প্রত্যেক দলই কথা বলেছে, আমাদের দলের দিক থেকে আমরা বলেছিলাম যে বিভিন্ন বিষয়ে টাস্কফোর্স অথবা কমিশন গঠন করেন, যাতে করে তারা সংস্কারের প্রস্তাবগুলো হাজির করতে পারে। কারণ এটা তো একটা প্রক্রিয়া, এটা তো বিভিন্ন সংস্কারের প্রস্তাব ইতিমধ্যে আছে। তো সবার দিক থেকে প্রস্তাবগুলো যাতে আসে, তারপরে আমরা একটা জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারি। ন্যূনতম জাতীয় ঐকমত্য হচ্ছে ট্রানজিশনের ভিত্তি, এই উত্তরণ কালটার ভিত্তি। এইটা ছাড়া আপনি কিভাবে করবেন? কার কথা আপনি মানে শুনবেন? এখানে বিভিন্ন দল আছে, ঐকমত্য হয়নি, অনেক তর্ক বিতর্ক হয়েছে, বুঝেছি সেটা। না বুঝলে হবে না, আপনি বোঝার জায়গাটাতে প্রধান থাকতে হবে। আপনি যেভাবে বুঝেছেন, আপনি বোঝার পরও যদি আপনি আপনার নিজের এখন এই গুম নিয়ে বিচার বিভাগ স্বাধীন করা নিয়ে বিএনপির আপত্তির জায়গা কোথাও আপত্তি নাই, বরং তাহলে অধ্যাদেশ বাতিল করবার দরকার। অধ্যাদেশে বাতিল করা হয়নি, অধ্যাদেশটা যেভাবে আছে এমন ভাবে খোলা করে দেওয়া হয়েছে তা নিয়ে সন্দেহ হবে না সাধারণ মানুষের। এখানে অনেকগুলো আইনি ফ্লজ আছে, তার সাথে সাথে নিশ্চয়ই একটা সরকার তার নিজের যে বিবেচনাগুলো আছে সেইগুলো সহ এই আইন অবিলম্বে উত্থাপিত হবে। পরীক্ষা নিরীক্ষা সবগুলো চলছে, কোনোটাই বাতিল হয়নি। যেগুলোকে এটা মানে এটাকে অধিকতর সংশোধনের উদ্দেশ্যে এইগুলোকে রহিত করা হয়েছে এবং অধিকতর সংশোধন করে অচিরেই সেগুলো আইনে পরিণত হবে। অচিরটা কতদিন?
এই পার্লামেন্টে অনেকগুলো হয়ে গেছে ইতিমধ্যে, আবার নেক্সট পার্লামেন্ট বসার সাথে সাথে আইনগুলোর না, আমি দেখছি যেগুলো বেসিক জায়গা, মানে যে বেসিক জায়গাগুলো নিয়ে একটা সরকার স্বৈরাচারী হয়ে উঠেছিল, সেগুলোর কোনো পরিবর্তন হয়নি। আমি যেই জিনিসগুলো বললাম, গুমের কথা বলছি, মানবাধিকারের কথা বলছি, আমি সুপ্রিম কোর্টের জুডিশিয়াল কাউন্সিলের কথা বলছি, মানে হয়নি আপনার কাছে এখনো, যেহেতু হয়নি, এখনো যেহেতু সংবিধান সংস্কারটা সম্পন্ন হয়নি, সুতরাং আপনি ততক্ষণ বলতে পারেন যে হয়নি। আচ্ছা, এখন যে কমিটি হয়েছে তার মাধ্যমে হবে বলছে। হ্যাঁ, এটাই তো কমিটি হয়েছে এবং সেটা তো আগামী সংসদে সেটা তুলবে। আচ্ছা, আপনাকে একটু সময় দিতে হবে এই কথাটা, কারণ একটু পুরো বিষয়টা বোঝা দরকার। এই যে ন্যূনতম জাতীয় ঐকমত্য হতে হবে, ঠিক আছে, ঐকমত্য কমিশন হলো, বসলো, তো ঐকমত্য কমিশনে যখন ডিফারেন্সেস অপিনিয়ন হলো, সেটা সমাধানটা কিভাবে হবে? কি কার কথা শুনবেন আপনি? আমাদের কথা শুনবেন নাকি বিএনপির কথা শুনবেন, জামাত ইসলামের কথা শুনবেন, এনসিপির কথা শুনবেন? তাহলে আমরা সমাধানের পথ বের করলাম যে যদি যেসব বিষয়ে ঐকমত্য, সেগুলো তো ঐকমত্যই থাকছে, যেসব বিষয়ে মত পার্থক্য হচ্ছে, তাহলে পার্থক্যের জায়গাগুলো নোট অফ ডিসেন্ট হিসেবে থাকবে এবং এই নোট অফ ডিসেন্ট সহই নির্বাচনে যাওয়া হবে। নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের মতামতটা সেক্ষেত্রে বাস্তবায়ন হবে, কারণ জনগণই ডিসাইডিং ফ্যাক্টর। আপনি তো অন্য কোনো ডিসাইডিং ফ্যাক্টরকে আনতে পারছেন না। তাহলে জনগণ যাকে নির্বাচিত করবে সে এটা করবে। সেভাবেই কিন্তু জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে, সেভাবেই স্বাক্ষর হয়েছে। আপনি জুলাই জাতীয় সনদটা পড়েন না, তাহলে সেটা স্বাক্ষর করার পরে যে একতরফাভাবে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ভেঙে ওই যে নোট অফ ডিসেন্টগুলো বাতিল করে দিয়ে একটা আদেশ জারি হলো, সেই আদেশ জারিটা যদি মানে কোনো দল মনে করে যে আমাদের মতামত উপেক্ষা করা হয়েছে, তাহলে তার কি সেটা রাইট নাই? হ্যাঁ, এখন আপনি আসেন যে আমরা আমাদের দলের দিক থেকে সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম যাতে এই সংস্কারটা টেকসই হয় জনগণের মতামত নিয়ে। কিন্তু সেই সংবিধান সংস্কারের পথটা কি হবে আমরা বলেছিলাম যে মানে ওই যে আমাদেরকে আদালতের মাধ্যমে যেতে হবে, 106 অনুচ্ছেদের পথ ধরে, যেভাবে সরকার গঠিত হয়েছে একটা বলতে পারেন যে ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে বিশেষ পরিস্থিতি, সেই একই বিশেষ পরিস্থিতির জায়গা থেকে যেতে হবে। কিন্তু সেটা না গিয়ে যে আদেশের জায়গায় যাওয়া হলো, সেই আদেশের সাংবিধানিক তর্ক শুরু হলো যে ওইটা কনস্টিটিউশনের মধ্যে ভ্যালিড কিনা, এবং সেইটা আসলে কনস্টিটিউশনের মধ্যে ভ্যালিড এই নিয়ে বিরাট মতপার্থক্য হয়ে আছে, ভ্যালিড প্রমাণ করা এখনো যায়নি। তাহলে এই দিক থেকে একটা বিএনপি সমালোচনাটা উত্থাপন করেছে। তো তাহলে যে জায়গাটা আমরা বলতে চাচ্ছি যে জুলাই জাতীয় সনদ সেখানে সই হয়েছে, বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে, আমরাও পার্লামেন্টে গিয়েছি, কিন্তু যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তার মতামত প্রাধান্য পাবে এটা তো আসলে জুলাই জাতীয় সনদে লেখা আছে। সুতরাং সেই অনুযায়ী ওই জায়গাটা তৈরি হবে। এখন বলতে পারেন গণভোটে আপনি অংশ নিয়েছেন কেন, সেই ব্যাখ্যা তো বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন আপনি ওই ব্যাখ্যা আমি না গিয়ে ওটা বলতে পারি যে আপনি যখনই একটা জিনিস চাপিয়ে দিচ্ছেন ঐকমত্য ভেঙে, তাহলে তো সেইটার জায়গাটা আপনি রাখেন নাই। একটা ছোট তাহলে বিরতি নিয়ে এসে একটু বিরতির আগে শেষ করে নিই এটা, যে এই যে আপনি প্রক্রিয়ার দিক থেকে বললেন যে রাজনৈতিক সংস্কারের জায়গাটা সংবিধান এখন সংস্কারের লক্ষ্যে যে সংশোধনীয় কমিটি হয়েছে সেটা আগামী সংসদের মধ্য দিয়ে এই যাত্রাটা শুরু হবে। 1, 2 হচ্ছে যে সমস্ত অধ্যাদেশগুলো আছে সেই অধ্যাদেশের যতগুলো আইন হিসেবে পাশ করা হয়ে গেছে, বেশিরভাগ মানে বিপুল অধিকাংশ, তার মধ্যে যেগুলো এখনো পর্যন্ত পাশ হয়নি সেগুলো কিছুটা মার্জ করানো হয়েছে এবং 16টা জায়গাতে প্রধানত ওগুলো মানে অধিকতর সংশোধনের উদ্দেশ্যে সেই জিনিসগুলো রহিত করা হয়েছে। এখন অধিকতর সংশোধনের কাজটি চলমান, আইনের যখন পর্যালোচনা চলে এটার ওয়েটিং করতে কিছুটা সময় লাগে। আই এম নট ডিফেন্ডিং এভরিথিং, কিন্তু আমি যেটা বলছি যে এই কাজটা চলমান আছে এবং বর্তমান সরকারকে এমন একটা রাজনৈতিক কাঠামোতে সরকার সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে জবাবদিহি কিন্তু করতে হবে। আচ্ছা, ওকে, এবারে যখন বাজেটটি পাশ হলো, আমি বলছিলাম, আচ্ছা আপনি বাজেট পাশের আগে যেহেতু আপনি শুরু করেছেন আমি একটা বিষয় আবার একটু বলি। দেখুন, আমরা যখন 31 দফা প্রণয়ন করি তখন আমাদের দলের দিক থেকে 14 দফা, আপনাদের সবারটা মিলিয়েই তো হলো, তারপরে গণতন্ত্র মঞ্চের দিক থেকে 14 দফা ছিল, আর বিএনপি প্রথমে 27 দফা মেরামতের কর্মসূচি দিয়েছে। দুটোকে মিলেই কিন্তু আমরা 31 দফা প্রণয়ন করেছি। আমাদের 14 দফা আর 31 দফা কিন্তু হুবহু এক না, কারণ আমাকে ওখানেও কিছুটা ঐকমত্যের স্বার্থে ছাড় দিতে হয়েছে। তার মানে হচ্ছে আপনি যখন একটা গ্রেটার ইউনিটিতে যান তাহলে আপনার যা প্রস্তাবনা আছে সবটা কিন্তু গৃহীত হবে, এটা ধরে নিলে তার মানে কিছু ঐক্যের জায়গা হলো না। পার্থক্য আছে বলেই তো ঐক্যের প্রশ্নটা আসে। তাহলে সেই দিক থেকে আপনাকে এই ছাড় দিয়ে কিন্তু সেখানে যেতে হয়।
তাহলে আমাদের 14 দফার সংগ্রামকে আমরা বন্ধ করে রেখেছি না, ওটা চলবে, কিন্তু আমরা যতটুকু ন্যূনতম ঐকমত্য হয়েছি সেই ঐকমত্য বাস্তবায়নের জায়গাটা আমাদের জরুরি। ফলে এই যে জাতীয় ঐকমত্যের প্রশ্নটা দেখুন 31 দফা থেকে কিন্তু অনেক এক্সটেন্ডেড জায়গা তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদে। তাহলে সেই জায়গাতে যে আমরা ঐক্যমত্য হতে পারলাম, যেটা ইভেন 31 দফাতে ঐক্যমত্য হতে পারি নাই, কিন্তু জুলাই জাতীয় সনদে এসে বিএনপিও কিন্তু অনেক দূর আরও প্রসারিত করেছে। তাহলে সেই জায়গা থেকে বলবো যে আবার অনেকগুলো প্রস্তাবনা আমরাও দিয়েছি, অন্যরাও দিয়েছে, যেগুলো আবার ঐক্যমত্য তৈরি হয় নাই। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রস্তাবনা আছে, সেটা নিয়ে সংগ্রাম আছে, কিন্তু ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হচ্ছে ভিত্তি। সংবিধান সংস্কার পরিষদে আমরা প্রস্তাবনা করেছি, কিন্তু সেটাও ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না হলে সেটা যে হয়ে যাবে এই রকমটা তো আসলে আমরা এটা তো জোর করে মানে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই জায়গাটা ওই অবস্থাতেই আছে যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য যতটুকু হয়েছে ততটুকুর ভিত্তিতে হবে, এবং যে দল ম্যান্ডেট পেয়েছে, জনগণের কাছ থেকে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারাই এগিয়ে নিয়ে যাবে পুরো জিনিসটা। তারা এবং এটাই পদ্ধতিগতভাবে এর বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই। এই জায়গাটা আমরা মনে করি যে ন্যূনতম যতটুকু সংস্কার অর্জন করা সম্ভব ততটুকু অর্জন আজকের জাতীয় পুনর্গঠনের জন্য জরুরি, এবং সেটাকে কার্যে পরিণত করে বাংলাদেশের রাজনীতির আরও ক্ষেত্র প্রসারিত করা, অধিকতর গণতান্ত্রিকীকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেইটা হচ্ছে জনগণের স্বার্থে সবচেয়ে বড় করণীয় জায়গা, যেটা আমরা করার চেষ্টা করছি। পরিষ্কার। বাজেটের প্রসঙ্গে চলে এসেছিলাম। আমি আপনাকে বলছিলাম যে আমি দীর্ঘ সময় ইকোনমিক বিটে কাজ করেছি এবং প্রত্যেকটা বাজেটে আমার বিশ্লেষণ করা হয়। তো এবারের বাজেট বিশ্লেষণ করতে যে আমি বলেছিলাম যে এবারের মতন বাজেট আমার শেষ কবে দেখেছি মনে পড়ছে না। এই কারণ হচ্ছে এবার জনগণকে স্বস্তি দেওয়ার একটা বড় রকম চেষ্টা ছিল। আমরা দেখেছি যে 60টার মতন নিত্যপণ্যে সম্পূর্ণরূপে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু বাজারের বাস্তবতাটা আসলে সাকিব ভাই ভিন্ন। আমি গতকালই দেখলাম টমেটো 200 টাকা কেজি, শসা 180 টাকা কেজি, অন্যান্য জিনিসপত্রের দাম বাড়তি। আমি এডিবির একটা পূর্বাভাস দেখছি যেখানে বলছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি থাকবে এই বছর বাংলাদেশে, এবং আমি দেখলাম যে গেল 3 মাসে মূল্যস্ফীতি 9%-এর বেশি, মেতে সেটা 9.42%, যেটা গেল 16 মাসের মধ্যে সর্বোচ্চ। এটা কিন্তু 9.14 নেমে এসেছে, 1.6 এসেছে। সমস্যাটা তাহলে কোথায় হচ্ছে? না, মূল্যস্ফীতি মানে মানুষ কিন্তু সনদ টনদ এত কিছু যে বুঝবে তা না, মানুষ বুঝতে চায় যে আমি যা টাকা ইনকাম করবো সেটা দিয়ে বাজারে খেয়ে পড়ে থাকতে পারবো। ঠিকই বলেছেন, এবং এই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মূল্যস্ফীতি কমানোর মানে জন্য একটা হচ্ছে ব্যাংকের মানে ধরেন মনিটারি পলিসির দিক থেকে ব্যাংক ঋণ সুদের হার বাড়িয়ে দেওয়া, যেটা বাড়ানো হয়েছে সেটা আমরা কমাইনি কিন্তু, কারণ মূল্যস্ফীতির বিষয়টাই বিবেচনায় রেখে। কিন্তু এটা আবার একই সাথে উৎপাদন বিনিয়োগের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করে, কারণ ব্যবসার খরচটা অনেক বেড়ে যায়। সেই দিক থেকে আবার আমাদেরকে ফিসকাল পলিসি নিয়ে আমাদের ঠিক করতে হয়েছে। আমরা স্টিমুলাস প্রজেক্ট এনেছি, এবং স্টিমুলাস এই যে বাংলাদেশ ব্যাংক যে স্টিমুলাস কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে দিয়ে এই ব্যালেন্সটা করা হচ্ছে, মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি। এবং যতক্ষণ না পর্যন্ত বিনিয়োগটাকে আসলে আর একটু বিস্তৃত করা যাচ্ছে, ব্যাপক মানে ত্বরান্বিত করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মূল্যস্ফীতি মানে একটা যে লক্ষ্যমাত্রায় পৌঁছা, আমরা আশা করছি এই অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু মূল্যস্ফীতি কিছুটা কমেছিল, কমেছে। এবং আপনি এই মূল্যস্ফীতির সাথে কি মাঝখানে যুদ্ধটাকে এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে যুক্ত করবেন না? $3.46 বিলিয়ন শুধুমাত্র জ্বালানির বাড়তি দামের জন্য আমাদেরকে খরচ করতে হয়েছে। কোথা থেকে আপনি টাকাটা পাবেন? এই বাড়তি চাপটা তো মানুষজন টাইমলাইন চায় সাকিব ভাই, মানে কবে নাগাদ একটু স্বস্তি পাবে বলেন তো? এইটা আমরা সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে আমরা আসলে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, বহু ক্ষেত্রে এটা ধ্বংসপ্রাপ্ত। মানে অন্ততপক্ষে আমি ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বলতে হবে যে এটা ধ্বংসপ্রাপ্ত এবং একটা চরম ভঙ্গুর অর্থনীতি। এই অর্থনীতির পুনরুদ্ধার করাটা এবং একটা স্টেবিলিটি মানে একটা স্থিতিশীলতা আনা, সেইটাই তো এখন প্রধান কাজ। এবং সেক্ষেত্রে অবশ্যই মূল্যস্ফীতি প্রবৃদ্ধি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো তো মানে সংখ্যা, মানে একটা সত্যিকার অর্থে প্রকৃত প্রবৃদ্ধি হতে হলে যে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা দরকার, সেটা আসলে আমাদের গড়ে তোলাটা লক্ষ্য। এবং সেই ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে ওই পদক্ষেপগুলো আপনি যদি বিচার বিবেচনা করেন, একদিকে মানুষের স্বস্তির জন্য আমরা সোশ্যাল সেফটি নেট, সামাজিক সুরক্ষাকে ব্যাপক বিস্তৃত করেছি এবং সর্বজনীন করেছি, লাইফ সাইকেল বেসড, হ্যাঁ, জীবন চক্র ভিত্তিক, মানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আপনি বিভিন্ন স্তরে এবং মানুষের হাতে, আপনার জনগণের হাতে, যাতে তার ন্যূনতম জীবনে একটু স্বস্তি আসে, সেই জন্য এই সমস্ত ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বহু ধরনের সোশ্যাল সেফটি নেট, কৃষকদের, শ্রমিকদের, মধ্যবিত্ত তো এইগুলোর আওতায় থাকছে না। এক, দুই হচ্ছে
এটা সর্বজনীন কিন্তু। দুই হচ্ছে যে আপনি এইটাকে কেবলমাত্র একটা মানুষের হাতে টাকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা বিনিয়োগও। কেননা ধরুন শ্রমিক যত বেতন পাচ্ছে, মালিক এই মুহূর্তে শ্রমিকের যতটুকু বেতন দিতে পারে, যতটুকু তার মানে নেয়ার ক্ষমতা আছে, সেটার জায়গায় যে বেতন দিচ্ছে সেটা হয়তো বাজার দর অনুযায়ী তার যথার্থ বেতন নয়। ফলে সরকার কিন্তু এই সোশ্যাল সেফটি নেট দিয়ে উৎপাদন ক্ষেত্রকেই সহায়তা করছে। ওই শ্রমিক, ওই আমাদের শ্রমজীবী মানুষ, তারা যখন এটা পাচ্ছেন, আমাদের কৃষক ক্ষেতমজুররা যখন এটা পাচ্ছেন, তার মধ্য দিয়ে তার জীবনের ওই ভারসাম্যটা ন্যূনতম জায়গায় তৈরি করার চেষ্টা। ফলে এটা একটা বড় আকারের বিনিয়োগ। এটা বাজারের মানুষের খরচের মধ্য দিয়ে তার একটা বড় তৈরি হয়, বড় বাজারের বিস্তৃতি ঘটায়, অর্থনীতির গতি সঞ্চার করে। আমরা শিক্ষা স্বাস্থ্যের মতো জায়গাগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী জিডিপির 2 ভাগ এবার শিক্ষা খাতে, 1 ভাগ স্বাস্থ্য খাতে দেওয়া হয়েছে, এবং এটা গ্র্যাজুয়ালি বাড়বে। তার মানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক জায়গাগুলোতে বিনিয়োগ বাড়বে, এবং এর মধ্যে দিয়ে কর্মসংস্থানের উপযোগী হিউম্যান ডেভেলপমেন্ট, এই যে হিউম্যান ডেভেলপমেন্টের মতো জায়গাটাকে প্রধান করে তোলা, যাতে করে উৎপাদন ক্ষেত্র সম্প্রসারিত হয়। অ্যান্ড দেন প্রত্যক্ষ বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থনীতির বহুমুখীকরণ, বৈচিত্র্যীকরণ, এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, এইটার জন্য অর্থ পাচার বন্ধ করা, ট্যাক্স মানে কর নীতিকে পুরোপুরি নতুন করে সাজানো, আপনার ডিরেগুলেশনের মতো, অর্থাৎ ইজ অফ ডুইং বিজনেস মানে ব্যবসা সহজ করা, ব্যবসার যে খরচ সেটা কম করা, এই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাপক সংস্কারের জায়গা। 2 দিনের মধ্যে আপনি লাইসেন্স করতে পারবেন, 7 দিনের মধ্যে আপনার ইউটিলিটি সবগুলো সার্ভিস আপনি পেয়ে যাবেন। এবং আমরা সিঙ্গেল উইন্ডো কাগজ কলমে বললেন না, এগুলো কাগজে কলমে না। এর জন্য প্রয়োজনীয় আয়োজনটা করা হচ্ছে খুব শিগগিরই। আপনি এর আওয়ামী লীগ আমলে আমি ওয়ান স্টপ সলিউশনের কথা শুনেছিলাম, শুনেছেন, আমি জীবনে দেখিনি। যে কারণে আমরা এই জিনিসটা আমরা জানি যে এই কথাটা বলা হয়েছিল, এবং এই সরকার ডেলিভারিতে যে প্রতিজ্ঞাবদ্ধ, সেইটা নিশ্চিতভাবেই হবে। মানে আমি এইটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান সরকারকে যতগুলো সূচকে আলাদা করা যায়, আমাদের 1 নম্বর হবে বাস্তবায়ন এবং ডেলিভারি। সুতরাং সেই দিক থেকে এইটা খুবই দ্রুত বাস্তবায়ন হবে। এবং প্রত্যেকটির জন্য টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে, যারা 2 দিনের জায়গায় 3 দিন হলেই সেটা কমপ্লেইন নিয়ে তারা কাজ করবে। 7 দিনের মধ্যে, 14 দিনের মধ্যে ব্যবস্থা হবে। বিদেশি বিনিয়োগের জন্য সবগুলো প্রতিষ্ঠান মানে বিডা, বেবজা, পিপিপি, বেজা সবগুলোকে এক জায়গায় আনা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর চরিত্র কিভাবে বদলাবেন আপনারা? হ্যাঁ, প্রতিষ্ঠান বড় চ্যালেঞ্জ, কারণ আপনি যতগুলো নীতি নিয়েছেন। সাকিব ভাই, রিসেন্টলি আমার 2-3টা সরকারি অফিসে যাওয়া হয়েছে, আমি দেখেছি বিন্দু মাত্র কিছু চেঞ্জ হয়নি। সেই ভোগান্তি আছে যতক্ষণ আমি আমার পরিচয় না। এই জায়গাটা একটা বড় সমস্যার জায়গা, যেটা আবার রাতারাতি বদল করা যাচ্ছে না। এখানে আসলে আমরা যে পরিবর্তনের কথাগুলো নিয়েছি, মানে ডিরেগুলেশন বলেন, কিংবা ফাইন্যান্সিয়াল সেক্টর মানে ব্যাংক, কিংবা আমাদের সবচেয়ে বড় জায়গা যে আমাদের জ্বালানি নীতি, সেটা একটা পুরোপুরি আমদানি নির্ভর ছিল, যেটাকে আমরা আত্মনির্ভরশীল জ্বালানিতে যাচ্ছি, আমরা রিনিউয়েবল এনার্জিতে যাচ্ছি, আমরা নিজেদের গ্যাস উত্তোলনের জায়গায় যাচ্ছি, আমাদের মজুদের ক্ষমতা বাড়াচ্ছি। কিন্তু এই প্রশ্নগুলো, যতগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই সব উদ্যোগগুলো বাস্তবায়ন করার জন্য ইনস্ট্রুমেন্টটা তো হচ্ছে মানে আমলাতন্ত্র, আমাদের প্রশাসন। তো এখন এইটা জায়গা একটা বড় সমস্যা হয়ে গেছে, এবং এইটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে। এখন তারপরও আপনারা প্রত্যেকটি জায়গায় পরিবর্তনের চেষ্টা চলছে। অন্তত আমি যেটা বলতে পারি, যে যেহেতু আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে কাজ করি, পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা 4টা বড় জায়গায় কাজ করছি। সরকারের যে পরিকল্পনা, যেটা ইশতেহারে প্রতিফলিত হয়েছে, সেইটাকে বাস্তব কর্মসূচি এবং প্রকল্পে ট্রান্সলেট করা। মানে ইশতেহার তো সরাসরি বাস্তবায়ন হয় না, ইশতেহার আসলে প্রকল্প এবং বিভিন্ন কর্মসূচিতে আপনার প্রতিফলিত করতে হয়। সেই কাজটা সম্পন্ন করা, তার অনেকগুলো শুরু করে দেওয়া হয়েছে, এবং অনেকগুলো শুরুর যে আয়োজন সেটাকে পাকাপোক্ত করা হচ্ছে। সেই দিক থেকে আমি বলবো যে 4টা বড় জায়গায় পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা কাজ করছি। 1, পঞ্চবার্ষিক যে আমরা একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করেছি, হ্যাঁ, কৌশলপত্র বলতে পারেন, উন্নয়ন এবং সংস্কারের। এবং এই পঞ্চবার্ষিক এটা আগামী সপ্তাহের মধ্যে আমরা রিলিজ করতে পারবো। আমরা প্রকল্পর বাস্তবায়ন প্রক্রিয়া দেখার জন্য ড্যাশবোর্ড তৈরি করছি। প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় সহ প্রত্যেকটি মন্ত্রণালয়ে ড্যাশবোর্ড থাকবে। প্রতিটি প্রকল্পর কি অবস্থা সেটা আমরা লাইভ মনিটর করতে পারবো, মনিটর করতে হবে। এর বাইরেও আরও 2টো গুরুত্বপূর্ণ কাজ করছি। সেটা হচ্ছে যে প্রকল্প বাস্তবায়নের সাধারণ যে মানে সমস্যা,
সেই সমস্যাগুলোকে চিহ্নিত করা, তার মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া। একটা গুরুত্বপূর্ণ, আপনি নিশ্চয়ই যে পরিকল্পনা মন্ত্রী অনেকদিন সাংবাদিকতা করেছেন, পিডি অ্যাপয়েন্টমেন্ট, প্রজেক্ট ডিরেক্টর, প্রকল্প, এটা বিরাট একটা সমস্যা। আমরা পিডি নিয়োগ নীতিমালা খসড়া তৈরি করেছি, পিডিদের প্রশিক্ষণের মানে জন্য ব্যবস্থা করেছি, একটা ইনস্টিটিউশন ডেভেলপ করা হয়েছে। আমরা পিডি পুল তৈরি করছি যেখানে সরকারের ইন সার্ভিস, অবসরপ্রাপ্ত এবং বেসরকারি খাত থেকেও পিডি আসতে পারবে। আচ্ছা, এই প্রস্তাবনা নিয়ে আমরা এগোচ্ছি। এটা চূড়ান্ত হলে তখন আরো প্রকল্প না হলে দায়বদ্ধ পিডি থাকবে পুরোপুরি, এবং সেই আইনগত ব্যবস্থাগুলো তৈরি করা হচ্ছে। আমরা যেটা করছি যে পুরো জিনিসটাকে অটোমেশন করা। এই যে আমাদের ধরেন ইনফ্লেটেড বাজেট, একদিকে তো মানে মানে এই রেড শিডিউল যেগুলো আছে, এই রেড শিডিউলগুলোতে অনেক বেশি বাড়তি জিনিস ধরা ছিল বলে অভিযোগ ছিল। এখন সেইখানে রেড শিডিউলগুলোকে তৈরি করা হচ্ছে একটা জেনারিক এবং মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে আলাদা রেড শিডিউল থাকবে, এবং এই রেড শিডিউলটা যাতে অটোমেশনের মাধ্যমে আমরা এটাকে যাচাই বাছাই করতে পারি প্রত্যেকটি যে বাজেট বরাদ্দ হচ্ছে সেখানে, এইটাও প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা মনে করি যে এই অটোমেশনের কাজটি 18 মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে যাবে, আমরা অপারেশনে নিতে পারবো। ধরুন আমরা তো দেখেছি বিদ্যুৎ কেন্দ্র হয়েছে কিন্তু ট্রান্সমিশন লাইন নেই, ডিস্ট্রিবিউশন লাইন নেই। তার মানে একটা কর্মসূচির ভিত্তিতে যখন একগুচ্ছ প্রকল্প থাকে, তাহলে ওই কর্মসূচি বাস্তবায়নের যতগুলো আসপেক্ট আছে, যতগুলো দিক আছে, সবগুলো দিক যদি প্রকল্প সমন্বিতভাবে নেওয়া হয়, তাহলে আপনি ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন, অর্থাৎ সর্বাপেক্ষা ভালো ফলাফলটা পাবেন। আর না হলে একটা হবে আরেকটা হবে না, এবং তার মধ্যে দিয়ে অপচয় বাড়তে থাকবে। সো দুর্নীতি বন্ধ এবং অপচয় বন্ধ দুটোর জায়গাতে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে আমরা চেষ্টা করছি যে এই 5 বছরে আপনার মানে কর্মসূচি এবং প্রকল্পের মধ্য দিয়ে আমাদের পুরো পরিকল্পনাটার প্রতিফলনটা কি এটা স্পষ্ট করা, এবং যাতে করে আমরা বাংলাদেশকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে পরিচালিত করতে পারি। এখন এই কাজগুলো যে করা হচ্ছে, এগেইন আপনি বলবেন যে এই পরিকল্পনা মন্ত্রণালয়ে দিয়েই তো আপনি এটা বাস্তবায়ন করবেন, তাই না? এই ইনস্ট্রুমেন্ট ইটসেলফ একটা প্রবলেম। এই ইনস্টিটিউশনাল কাঠামো সংস্কারটা খুব দরকারি, যেটা আসলে যত দ্রুত করা হবে তত ভালো হবে। আমি তো সব কিছুর দায়িত্বে নাই, এটা আমি মনে করি অবিলম্বে এই সংস্কারের কাজগুলো করা দরকার, যাতে করে আমরা যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি সেই লক্ষ্যের সাথে উপযোগী সামঞ্জস্যপূর্ণ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ মানে প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি। না হলে নিশ্চয়ই এই চ্যালেঞ্জ আমরা করতে পারবো, বাস্তবায়নের চ্যালেঞ্জ। সাকিব ভাই, এবার যে দুইটি বিষয় নিয়ে আমি আসতে চাচ্ছিলাম, সেই দুটি আপনার মন্ত্রণালয়ের আওতাধীন না, কিন্তু এই দুটি বিষয় নিয়ে আমি আপনাকে সবসময় মাঠে খুব সোচ্চার দেখেছিলাম। একটি হচ্ছে এই গ্যাস বিদ্যুতের দাম, তেলের দাম বৃদ্ধি, আমি সবসময় দেখেছি আপনি প্রতিবাদ করেছেন, এবং আরেকটি হচ্ছে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে। তো রিসেন্টলি তো বিদ্যুতের দাম বাড়লো, তেলের দাম বৃদ্ধি নিয়ে আমি মন্তব্য করছি না, কারণ জ্বালানি ওয়ার্ল্ড ওয়াইড বেড়েছে। তো বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে আমি দেখলাম আমার 3000 টাকার বিদ্যুতের বিল 5000 টাকা গেল মাসে এসেছে, এবং সেই সাথে নতুন যে পিএসসি 2026টি হলো, সেখানে আমি দেখলাম যে সুযোগ সুবিধা আরও বাড়ানো হয়েছে। আমার স্পষ্ট মনে আছে যে আপনারা এর আগে বিদেশি কোম্পানিকে তেল মানে গ্যাস যেন না নিতে পারে এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বিদেশি কোম্পানিকে দেওয়া যাবে এমন বিধানই আছে সেখানে, দামও বাড়ানো হয়েছে। তো এখন যে কথা বলছেন না, নাকি এখন ঠিক বলে মনে হচ্ছে? না, দেখুন, আমরা স্থলভাগে আমাদের ব্যাপেক্সকে কাজে লাগানো, কারণ ব্যাপেক্সের সক্ষমতা বাড়ানো এটা নিজেদের জন্য মানে জ্বালানি নিরাপত্তার জন্য জরুরি। অন্যদিকে ব্যাপেক্স খুবই সফল ছিল, হ্যাঁ, প্রতি 3টার মধ্যে 2টার মতো মানে সাফল্য তাদের ছিল একসময়। সেই জায়গায় এটাকে সক্ষমতা বাড়ানোর দাবি করেছিলাম। এই সরকারের জ্বালানির দিক থেকে এটা যে আমদানি নির্ভর থেকে আত্মনির্ভরশীল জ্বালানি, তার একটা বড় জায়গা হচ্ছে ব্যাপেক্সকে শক্তিশালী করা। ইতিমধ্যে 5টা রিগ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, অনেকগুলো কূপখননের ফাইল আমরা সই করে ফেলেছি, সেটা তো বাস্তবায়নে যাচ্ছে স্থলভাগে। এখন আমরা যখন আন্দোলন করতাম তখনও কিন্তু আমরা এটা বলেছি যে অফশোরের সক্ষমতা কিন্তু বাংলাদেশের নাই, সেখানে বিদেশি বিনিয়োগ আসতে হবে, কিন্তু সেখানে জাতীয় স্বার্থ রক্ষা করে, এবং এইটা স্পষ্ট করেই জাতীয় স্বার্থ রক্ষা করে আমাদের বিদেশি বিনিয়োগ অফশোরে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আসছে না, বিকজ অফ এখানে সিকিউরিটির সমস্যা আছে, মিয়ানমার, ভারত সহ পুরো বঙ্গোপসাগরে, এতে অনেক ক্ষেত্রে নানা রকম মানে অবস্ট্যাকলগুলো নানাভাবেই সামনে আসছে। তো নতুন পিএসসি থেকে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে, রক্ষা হবে,
কারণ বাংলাদেশের কাছে আগের চেয়ে বেশি সুযোগ সুবিধা বেশি দেওয়া হলো, যত সুযোগ সুবিধা যখন সুযোগ সুবিধা কম ছিল তখন প্রতিবাদ করলেন, যখন সুযোগ সুবিধা বাড়ানো হলো তখন বলছেন জাতীয় স্বার্থ রক্ষিত হবে। বিধানটা তারা মানে এখনো তো আছে সেটা, গ্যাস রপ্তানির যে বিধান আছে, আপনি বাংলাদেশের সাথে বিক্রি করে তারপরে আপনি গ্যাস তখনও তাই ছিল, কিন্তু তখন প্রতিবাদ করেছে না, তখন প্রতিবাদ করছে মানে বাংলাদেশের সাথে বাংলাদেশের যে এখন প্রয়োজনীয়তা গ্যাসের, তাতে ওই গ্যাস উত্তোলনের জায়গাতে আসলে যেহেতু বিনিয়োগ যতটা আসবে, কখনোই আসেনি সেভাবে, 4টি কোম্পানি এসে তখন কাজ আসেনি। টাজ করে এখনো চলে কিন্তু গেছে। এই ক্ষেত্রে যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে তা না। যে যখন আমি গ্যাস এরকম আনসার্টেন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি, মানে বিদেশ থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে, সেখানে আমার নিজস্ব গ্যাস উত্তোলনের বিষয়টি মানে সেটা সবসময় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কস্ট বিবেচনাটা সবসময় খুব আমি দামের ক্ষেত্রে যেটা দেখছিলাম, আগে আওয়ামী লীগ সরকারের সময় সেটা ফিক্স ছিল, অগভীরে সম্ভবত $5 বা $5.5, গভীরে ছিল $7 বা $7.5। এখন আপনারা আন্তর্জাতিক তেলের যেই বাজার তার 10 এবং 11%, তার মানে তো একই হলো, ভোলাটাইল মার্কেটই তো হলো। মানে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বাড়বে, দেশের গ্যাসের দামও তখন বেড়ে যাবে। পারবেই তো, মানে এটা তো আপনি ফিক্স তো কোনো জায়গাতে কেউ রাখতে প্রস্তাব কখনো করেনি। আমরা তো ফিক্স রাখার ব্যাপারে, মানে যে কোনো কিছু ঘটে যাবে আর এটা ফিক্স থাকবে তা তো না। কিন্তু যেটা হচ্ছে যে আমার গ্যাসের জায়গা যখন আছে, তখন সেই গ্যাসের অপটিমাম ইউজ করতে গেলে আপনি সেই জায়গাটা করবেন যে আপনার উৎপাদন ক্ষেত্রে ব্যবসার খরচ কতটা বাড়ছে সেই বিবেচনাটা করবেন। কিন্তু যখন দেখা যাচ্ছে দেশের গ্যাস দিয়ে আপনি যতটুকু বিদ্যুৎ উৎপাদন করতে পারেন অথবা জ্বালানির চাহিদা মেটাতে পারেন, তার বাকি বিরাট অংশটা কিংবা একটা উল্লেখযোগ্য পরিমাণ আমদানি করতে হচ্ছে এবং তার দামের চাপ আপনার পুরোটার উপরে পড়ছে, তখন আপনাকে কিন্তু ভারসাম্য আনতে গিয়ে আপনাকে কিছুটা গ্র্যাজুয়ালি অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সেই গ্র্যাজুয়াল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমাদের প্রধান তর্ক ছিল যে ওকে, গ্র্যাজুয়াল অ্যাডজাস্টমেন্ট যখন একেবারে নেসেসিটি, আবশ্যিক, তখন নিশ্চয়ই করতে হয়। কিন্তু বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ক্ষেত্রে যত রকম দুর্নীতি এবং অপচয় আছে, আগে সেটা বন্ধ করতে হবে। ভুল নীতি আছে, সেটা বন্ধ করতে হবে। ভুল নীতি, দুর্নীতি, অপচয় বন্ধ করলে অনেক ক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্টের প্রয়োজনীয়তা হয় না, কারণ ওইটাই আমাকে রক্ষা দেয়, রক্ষা কবচ হিসাবে। সেই জায়গাটাতে সরকার অত্যন্ত মনোযোগের সাথে কাজ করার চেষ্টা করছে। এখন 5 মাসেই আপনি যদি ভাবেন যে এভরিথিং স্টপড, আপনি নিজেই জানেন যে পুরো রাষ্ট্র ব্যবস্থা যেভাবে অপারেট করে সেইটাকে এই সরকার এসে একদম রাতারাতি বদলে ফেলতে পারবে সুইচ টিপে, এটা যাচ্ছে না। ওইটাই বললাম যে কারণে প্রাতিষ্ঠানিক পরিবর্তনটা একটা বড় চ্যালেঞ্জ। বুঝেছি। এইটা সবসময় আমি আরেকটা যেটি দেখলাম জ্বালানি নীতিতে, সেটি হচ্ছে আপনারা বলছেন নবায়নযোগ্য জ্বালানি থেকে 2030 সালের মধ্যে 20% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। তা আওয়ামী লীগের যে একটা মহাপরিকল্পনা ছিল সেটাতেও একই ছিল, 2030-এর মধ্যে 20%। তো সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে আমি তখনও খুঁজে পাইনি। এখন আপনারা কিভাবে করবেন তাও আমি বুঝতে পারছি না, একটু কি পরিষ্কার করা যায় নাকি? মানে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির থেকে আপনারা 20%, মানে ফুয়েল মিক্সের 20% আসবে নবায়নযোগ্য জ্বালানি। এইটা একটা গুরুত্বপূর্ণ একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা মনে করি। আওয়ামী লীগের একই পরিকল্পনা, আওয়ামী লীগের এরকম কোনো পরিকল্পনা, আওয়ামী লীগের যে মহাপরিকল্পনা ওটা তো 2030-এর মধ্যে 20% ছিল এবং 2040-এর মধ্যে 40% ছিল। মানে আমি নিজে জ্বালানি বিট করতে আমার খেয়াল আছে। সেই মহাপরিকল্পনা 2040-এর মধ্যে ওই মানে 40% যাবে, 30-এর মধ্যে 20% যাবে, হাসাহাসি করতাম আমরা, তা নিয়ে রিপোর্ট করতাম। কারণ এই পুরো বিষয়টা যখন আমরা রিনিউয়েবলের কথা বলি, আপনারা এখন কিভাবে হাসাহাসি করছি। আমরা যেটা মানে উদ্যোগ গ্রহণ করেছি যে আসলে একটা রিনিউয়েবল এনার্জির প্রথমত পলিসি তৈরি করা দরকার, এবং সেই পলিসিটা ইতিমধ্যে প্রায় তৈরি হয়েছে। এইখানে আসলে রিনিউয়েবল এনার্জির জন্য, বিশেষত সোলারে যদি আমরা দেখি, একটা বড় সমস্যা ছিল জমির সমস্যা। সরকার সেটাই থাকছে। হ্যাঁ, সরকার একদিকে যেমন রুফটপ এইটাকে গুরুত্ব দিচ্ছে, সেটা তো সামান্য আসবে, সামান্য আসবে, কিন্তু রুফটপ গুরুত্ব দিচ্ছে সরকার। কিন্তু বেশি কিংবা যেখান থেকে বেশি বিদ্যুৎ সম্ভাবনা সেটা হচ্ছে যে জমির সংকটের কারণে যে সমস্যাটা হচ্ছে, সরকার নিজে জমির জায়গা, জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের, সরকারি প্রতিষ্ঠানের, সেটা সড়ক, নৌ, রেল থেকে শুরু করে আপনার এমনকি বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলগুলোতে এরকম প্রায় আলোচনা হয়েছিল যে 30,000 একরের বেশি জমি, এটা এক্স্যাক্টলি কত গিয়ে দাঁড়াবে সেটা পরে, কিন্তু প্রাথমিক আলোচনা হয়েছিল যে 30,000 একরের বেশি জমি যদি মানে সবচেয়ে বেশি সোলার থেকে আনার পরিকল্পনা করছে। হ্যাঁ, মানে এখানে যদি আমরা সেগুলো লিজ জন্য তৈরি করা হবে, এবং এইখানে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে। সরকার লিজ দিবে,
বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ করবে, একটা নির্দিষ্ট ট্যারিফে সরকার সেটা কিনে নেবে। এবং এইটা পলিসি, সোলারে তো পার ইউনিট বিদ্যুতের দাম অনেক পড়ে, সোলারে তো পার ইউনিট এটা অনেক বিদ্যুতের দাম কমে আসছে। মানে আপনি যদি প্রতি বছরে এটার যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে তাতে প্রতি মুহূর্তে কমে আসছে। এবং এইটা এখন তো ধরেন অন্তর্বর্তী সরকার অনেকের সাথে 6 টাকা 7 টাকায় চুক্তি করেছে। তারপরে আপনার এটা আরো অনেক ক্ষেত্রে কমা সম্ভব যদি ধরুন গ্রিডের সোলারে কাছাকাছি, 6-7 এর নিচে নামানো সম্ভব বলছেন? মানে অনেকগুলো চুক্তি হয়েছে আচ্ছা, আপনার অন্তর্ভুক্ত, মানে আমি অ্যাভারেজ দেখছিলাম 11 টাকা 12 টাকার মতো, 7 টাকা না, এগুলো আগের চুক্তি আপনি যেগুলো দেখেছেন। এগুলোর পার্থক্য আছে, কিন্তু কোনোটা 7 টাকা, যেটা কোথাও 7 টাকা সম্ভব হলে তো সোলার থেকে কত পার্সেন্ট আসবে? কোথাও আবার কিন্তু আরো বাড়তেও পারে। কারণ হচ্ছে আপনি, এটা ডিপেন্ড করবে যে আপনি যেখানে সোলার মানে তৈরি করেছেন সেটার সাথে গ্রিডটা কত দূরে আছে, অনেকগুলো ফ্যাক্টর যুক্ত আছে। কারণ গ্রিডে তো সাপ্লাইটা দিতে হবে আপনার। তো সুতরাং ওই অনুযায়ী বিনিয়োগ কিংবা খরচের সাথে দামের পার্থক্যটা হবে। সোলার আমাদের টার্গেটটা হচ্ছে অন্তত 10,000 মেগাওয়াট এই 5 বছরের মধ্যে তৈরি করা, এবং সেই 10,000 মেগাওয়াট তৈরি করতে পারলে একটা গুরুত্বপূর্ণ টার্গেট, মানে কিভাবে আসবে তা কি কোনো রূপরেখা দাঁড় করিয়েছেন, নকশা করেছেন, কোনখান এই থেকে যে কত বললাম যে আসবে? আপনার জন্য যে 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 সেগুলো কি কাগজ কলমে হয়েছে? কাগজ কলমে তৈরি হয়ে গেছে। কিছু ইতিমধ্যে মন্ত্রিসভায়ও জ্বালানি নীতির নিয়ে আলোচনা হয়েছে, এবং এর কিছু কারেকশনস হয়তো এখনো আছে, এবং আলোচনা চলছে, এবং খুব দ্রুতই এটা পূর্ণাঙ্গ নীতি হিসেবে ঘোষিত। আচ্ছা, তাহলে অপেক্ষা যে করি। কথাটা বলতে পারি এটুকু আমি, যে জ্বালানি নীতির এই জায়গাটাতে মানে একদিকে গ্যাস এক্সপ্লোরেশন, একদিকে রিনিউয়েবল এনার্জিতে ট্রান্সফার করা, এর বাইরে তো ঠিক আসলে আপনি চাইলেই, আমার তো খুব অন্য সোর্স নাই এখন। আপনি অন্যান্য মিক্স যেটা মানে তেল সহ অন্য জিনিস যেগুলো আছে সেটার মজুদ বৃদ্ধি করার সক্ষমতা বৃদ্ধি, আপনার গ্যাস উত্তোলন, এবং আপনার রিনিউয়েবলের দিকে যাওয়া। রিনিউয়েবলের আদার সমস্ত মানে একেবারে কি বলে যে ওয়েস্ট বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ থেকে শুরু করে যতগুলো অপশনস আছে সবগুলো অপশনসকেই এক্সপ্লোর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও সেগুলোতে এখন পর্যন্ত বড় আকারে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা খুব দেখা যাচ্ছে না, কিন্তু যেটা যাচ্ছে সেটা হচ্ছে সোলার, এবং সোলারে যে বড় আকারে বিনিয়োগ বাড়বে এতে কোনো সন্দেহ নাই। এই বিনিয়োগের উপযোগী সবগুলো পলিসি ডিসিশন নেওয়া হচ্ছে, সেটা ট্যাক্স থেকে শুরু করে প্রযুক্তি, এবং সেটাও সরকারের বন্ধু বান্ধবরা সেই সোলারের কাজ পাবে না, এটাও গ্যারান্টি দিচ্ছেন। মানে এখানে আসলে যেটা হচ্ছে কি, যে সরকার বিনিয়োগ উৎসাহিত করছে। জি, তো বিনিয়োগের ক্ষেত্রে যত বেশি সোলার জায়গা আসবে, এখানে তো আসলে মানে আপনার জমি দেওয়া এবং এটা বন্ধু বান্ধবদের মধ্যেই দেওয়া হবে এরকম কোনো পলিসি তো আসলে সরকার এখন ফাইন্যান্সিয়াল সেক্টরে নিচ্ছে না। আমি গেল 7 জুন আপনাকে একটি মন্তব্য করতে শুনেছেন। আপনি বলেছিলেন যে আওয়ামী লীগের আমলের কাছে বিবিএস এর একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের আমলের কারসাজির পরিসংখ্যান পর্যালোচনা হচ্ছে এবং পরিসংখ্যানের সবকিছু তথ্য ফরেনসিক রিভিউ হচ্ছে। তো সেই রিভিউ কতদূর আগালো, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগের আমলের বহু চুক্তি, ভারতের সাথে চুক্তি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় থেকে। তো এমন কি কি চুক্তি ছিল যেগুলো আওয়ামী লীগ সরকারের, যেগুলো দেশ বিরোধী, স্বার্থ বিরোধী, সেগুলো আপনারা আইডেন্টিফাই করেছেন নাকি, এবং করবার পর কয়টি চুক্তি এখনো পর্যন্ত বাতিল হয়েছে? আওয়ামী লীগ আমলে, এমনকি অন্তর্বর্তী সরকারের আমলেও যত ধরনের আন্তর্জাতিক চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো তো সরকারকে রিভিউ করতেই হবে। একটা নতুন সরকার যখন আসে তখন তার নিজস্ব পলিসি আছে, এবং সেই পলিসি অনুযায়ী সেই চুক্তিগুলো রিভিউ হবে। কখন কোনটা কিভাবে পরিবর্তন করা সম্ভব হবে সেটা ওই একটা চুক্তি হয়ে গেলে চেঞ্জ করা বা বাতিল করা খুব ডিফিকাল্ট, এটা আমি বুঝি, ডিফিকাল্টি আছে, কিন্তু সেটাকে আপনারা করেছেন একটা তালিকা তো অন্তত, মানে মানুষজন তো জানতে চায়। করা হচ্ছে, জি, এবং কিছু বিষয় নিয়ে উত্থাপন হয়েছে, এবং এই কাজগুলো সরকারের কাজের মধ্যে যাচ্ছে। সরকারের বিবেচনা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করে অপরাপর দেশ এবং আন্তর্জাতিক ফোরামে যুক্ত হওয়া, এই পলিসির অধীনে চুক্তিগুলো রিভিউ করা হচ্ছে। পরিষ্কার। আমরা একটি বিষয় দেখছিলাম, আরেকটা প্রশ্ন করেছেন যে বিবিএস নিয়ে। বিবিএস একটা, জি, আমরা যেটা যাচ্ছি যে বিবিএসকে আরও অনেক বেশি জবাবদিহিমূলক এবং কত বেশি অটোমেশনের মধ্যে যাওয়া সম্ভব হয় সেই উদ্যোগটা কার্যকর করা। এবং এটা আবারও বললাম যে আমরা ইতিমধ্যে কয়েক দফা বসেছি, এবং আগামী 18 মাসের মধ্যে আমরা আশা করি যে এটা আরও অনেক বেশি বৈজ্ঞানিক এবং মানে অটোমেশনের প্রক্রিয়ায় আমরা এই ডেটা সংগ্রহের জায়গাতে যেতে পারবো।
আমরা যেটা করতে চাচ্ছি এবং ডেটার অনেকগুলো বিষয় কিন্তু আমরা মানে পাবলিক করে দেবো। ইতিমধ্যে আমরা ডেটা একটা সেন্টার তৈরি করেছে যেখানে যারা গবেষণা করছেন শিক্ষার্থী থেকে শুরু করে মানে বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু ওখানে গিয়ে সব বেশিরভাগ ডেটাই তারা মানে পরিষ্কার স্টাডি করার জন্য করতে পারবে। এখন ফরেনসিক অডিট করার জন্য আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে বলা হয়েছে এবং সেই কাজগুলো চলমান আছে। মুশকিল হচ্ছে যে এক একটা পুরো সেন্সাস ধরেন, এখন সেন্সাসকে আপনি যদি ফরেনসিক অডিটে যান তাহলে এটা করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে। প্যারালালি আমাদের অনেকগুলো কাজ করতে হচ্ছে, একই প্রতিষ্ঠানকেই তো কাজ করতে হয়। সরকার তো রাতারাতি মানে আপনি সবগুলো কাজের জন্য অর্ডার দিলেই হয়ে যায় না। তো সুতরাং এই কাজগুলো পাশাপাশি সমান্তরালভাবে চলছে। কিন্তু যেটা এই সরকারের সিদ্ধান্ত স্পষ্টভাবে আমরা মানে আমাদের কি বলে এসআইডি এবং বিবিএস মানে পরিসংখ্যান ব্যুরোকে জানানো হয়েছে যে সরকার কোনো তথ্যের কোনো রকম কারসাজি চায় না। কারণ আমরা কোথায় আছি এটা জানতে চাই। আমরা সত্যিকার অর্থে আমাদের মূল্যস্ফীতি কতটা এটা আমরা জানতে চাই, আমাদের অ্যাকচুয়াল জিডিপি কতটা, আমাদের পার ক্যাপিটা ইনকাম কতটা, আমরা প্রত্যেকটা জিনিস সত্যিকার অর্থে জানতে চাই। কেন জানতে চাই যে আমাদের কাজের ফলে কি অগ্রগতিটা হলো এটা অ্যাসেস করাটা আমাদের সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই সরকারকে মনে রাখবেন, এটা পার্থক্য হচ্ছে যে আগামী 4.5 বছরের মাথায় গিয়ে আরেকটা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং জনগণের কাছে প্রশ্ন উত্তর দিতে হবে যে আপনারা তো দায়িত্ব পেয়েছেন। বিরোধী দলের বিচার কিন্তু ভিন্ন রকম, আর সরকারের বিচার হচ্ছে যে তারা দায়িত্ব পেয়েছে দেশ পরিচালনার, তাহলে কি করলেন আপনারা, এইটা কিন্তু নিয়ে আগামী নির্বাচন আলোচনার একদম শেষে চলে এসেছি। যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে আসলে মানুষজন প্রচুর প্রশ্ন করে। আমারও প্রশ্ন ছিল কেন আপনারা প্রতিবাদ করেননি বা ঠিক বা ভুল ধরেন নাকি, এটি নিয়ে আমি আর গেলাম না। একটা ব্যাপার আমার জানবার আগ্রহ ছিল, সেটি হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখলাম যে আপনারা রাজনৈতিক দলের যারা নেতা আছেন আপনি সহ আপনারা নিজেরা রাজনৈতিক আলোচনা না করে পরবর্তীতে কি হবে তা রাজনৈতিকভাবে ঠিক করে কিংবা বিপ্লবী সরকারের কথা না ভেবে আপনারা সেনা সদরে গেলেন এবং সেখান থেকে আমি আপনাকে আর্মির জিপে করে আবার বঙ্গভবনে আসতে দেখলাম। তো ওই ধরনের রাজনৈতিক একটা সমাধানের দিকে না যে সেনাবাহিনীর কাছে ছুটে যাবার কারণ কি ছিল? আচ্ছা, তার আগে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিষয় নিয়ে যে ট্যারিফ নিয়ে যে চুক্তি হয়েছে সেই চুক্তি এগেইন আমরা আবারও বলছি যে সরকার যেহেতু জাতীয় স্বার্থ রক্ষা করে তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করছে এবং সেই আলোকেই তারা এই চুক্তির নিশ্চয়ই জায়গাগুলো দেখছে। আমাদের দিক থেকে আমরা সবসময় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার উপর জোর দিয়েছি এবং সেই জোর বিষয়ে আমার যত জায়গায় কথা বলা দরকার সেটা আমরা বলছি। আমাদের দল আমাদের দিক থেকে তাদের অবস্থান থেকে তাদের অবস্থানও ব্যাখ্যা করছে। 5ই আগস্টের প্রসঙ্গে আসি। 5ই আগস্ট তখন কিন্তু একটা সরকার পালিয়ে গেছে এবং দেশের পরিস্থিতিটা সেই সময় যে জায়গায় ছিল যে দেশের মানুষের জানমালের নিরাপত্তা সহ সাধারণভাবে এই মানে পরিস্থিতিটা কোন দিকে যাবে এইটা কে তখন আসলে আলোচনাটা কিভাবে হবে, কোথা থেকে আলোচনাটা সূত্রপাত ঘটবে। আলোচনার সূত্রপাত ঘটানোর মানে জায়গা থেকে যখন সেনাবাহিনী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করলো তখন সেই আলোচনার জায়গা থেকে তারা যাদের ইনভাইট করেছেন তারা যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমরাও সেখানে সিদ্ধান্ত নিয়েছি। সেনাবাহিনী ইনভাইট করেছিল? হ্যাঁ, সেনাবাহিনী ইনভাইট করেছে। সেনাবাহিনী ইনভাইট করেছে আমি যখন জানতে পেরেছি তখন ইতিমধ্যে বিএনপি, জামাত ইসলামী সহ আরও বেশ কিছু দল সেখানে উপস্থিত হয়ে গেছে। আমার ফোন যোগাযোগে একটু মানে সমস্যা হচ্ছিল তাদের, ফলে আমি একটু দেরিতে জানতে পেরেছি। আমরা জানার পরে প্রথমে আমরা দলে আলোচনা করেছি, ওই অবস্থাতে দ্রুত টেলিফোন করে আমরা আমাদের রাজনৈতিক পরিষদে আলোচনা করেছি যেখানে যাওয়া ঠিক হবে কিনা। আমরা গণতন্ত্র মঞ্চের সাথে আলোচনা করেছি এবং সেখানে আমরা সিদ্ধান্তে একমত হয়েছি যে যা কিছুই ঘটছে এই প্রক্রিয়া আমাদের মতামতটা আমাদের সেখানে দেওয়া উচিত। কারণ একটা ট্রানজিশন তো হচ্ছে, আমি চাই বা না চাই সেই ট্রানজিশন প্রসেসে আমাদের বক্তব্যটাকেই সেটা তুলে ধরা প্রয়োজন, কারণ এই লড়াইটার মধ্যে আমরা প্রত্যক্ষভাবে ছিলাম। এখন সেইখানে উপস্থিত হয়ে আমরা সেটা বলেছি। যেমন ওই মুহূর্তে ছাত্রদের কোনো প্রতিনিধি সেখানে ছিল না, আমরা বলেছি ছাত্রদের সাথে আলোচনা না করে, ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা না করে আমাদেরকে কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। তাহলে আমাদের সিদ্ধান্ত হয়েছে 3টা।
তার মধ্যে একটা ছিল ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করে রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়া ঠিক হবে, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বটা সেনাবাহিনী নেবে, কারণ তখন আর কোনো ইনস্টিটিউশন নেই, পুলিশ পালিয়ে গেছে। তাহলে সেনাবাহিনী দায়িত্ব নেবে মানুষের জানমাল রক্ষার, এবং এটা বারবার মানে তাকে বলা হয়েছে যাতে সেনাবাহিনী এই জায়গাটা মানুষের মধ্যে আশ্বাস তৈরি করতে পারে। তো এইরকমভাবে আমরা কয়েকটা পয়েন্ট আমরা তখন ঠিক করেছিলাম যেটা বলার জন্য, কিন্তু কোনো পলিটিক্যাল ট্রানজিশনের ডিসিশন সবাইকে যুক্ত না করে, অর্থাৎ আন্দোলনকারী সকলকে যুক্ত না করে হবে না। এবং তার পরের দিন তারপরে বঙ্গভবনে যাওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তগুলো জানানো হয়েছে। পরের দিন ছাত্ররা এটার সাথে যুক্ত হয়েছে। ছাত্ররা যুক্ত হওয়ার পরে যে প্রক্রিয়াটা আমরা ওখানে শুরু করেছিলাম, সেই প্রক্রিয়াটা মানে বরং আর ঠিকমতো কাজ করে নাই। ছাত্ররা যুক্ত হওয়ার পরে আমরা তাদেরকে যখন যুক্ত করে আসলে এই আলোচনাটাকে সম্মিলিত আলোচনায় রূপ দিতে বললাম, তারা যুক্ত হওয়ার পর তারা কিন্তু আর যেভাবে সকলের সাথে আলোচনা করার দরকার ছিল সে আলোচনা করে নাই। আমি আজকে পরিষ্কার বলতে হবে, আমাদের সাথে তারা আলোচনা করেনি পুরো ট্রানজিশন নিয়ে। এই যে না করাটা, এইটাই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটা বড় ধরনের সমস্যার জায়গা তৈরি করে। এবং এই চর্চা যে আমাদের এখানে কম সেটা আমরা দেখেছি। এমনকি আমাদের ছাত্ররাও যারা নতুন রাজনীতিতে এসছেন তাদের মধ্যে আসলে ওই চর্চার জায়গাটা আসলে কাজ করে নাই, যে আমাদের সকলের সাথেই যথাযথ আলাপ আলোচনা করে এই কাজটা করতে হবে। তো সেই গোড়ার সংকট যেগুলো থেকে যায়, এগুলো আমরা দেখেছি 71 সালে এবং 72 সালে আমরা দেখেছি যে গোড়ার কতগুলো সংকটের প্রতিফলন আমাদের পরবর্তী রাষ্ট্র জীবনে থেকে গেছে। তেমনি ওই 5ই আগস্ট এবং ওই পরবর্তী ট্রানজিশনে গোড়ার যে কয়েকটা সংকট আছে সবগুলোর প্রতিফলন কিন্তু পরবর্তীকালেও থেকে গেছে। জুনায়েদ স্যারকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এতক্ষণ সময় দিলেন। আপনার কাছ থেকে অনেক আশার কথা শুনলাম, এবং ভবিষ্যতে কতদূর আপনারা এগোতে পারলেন তা নিশ্চয়ই আমরা আবার ফলো আপ করব। একটা সিম্পল কথা বলি, আমাদের রাজনৈতিক জীবন শুরু করেছি যে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য, এবং আমরা যেটা জনগণের বৃহত্তর স্বার্থ মনে করি, আমরা তার বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নাই। এটার অঙ্গীকার নিয়ে রাজনীতি করি, এই অঙ্গীকার নিয়ে আগামী দিনেও রাজনীতি করব, এতটুকু জায়গা নিশ্চিত করে বলা যায়। আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ, অনুমতি দিলে অনুষ্ঠানটা এখানে শেষ করতে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ। যারা এখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।